আই ওয়ান্ট টু ম্যারি ইউ। হোয়াট? এসব কি বলছিস ইফতি? আমরা বন্ধু। আজ আরেকজনের বউ হওয়ার কথা রয়েছে আমার। বিয়ের কিছুক্ষণ আগে পার্লারের সামনে থেকে আমাকে এখানে তুলে এনে সব বলছিস। এটা মজা করার সময় নয় ইফতি। ত্রিধা দুনিয়ার চরম বিস্ময়টুকু নিজের চোখে জড়ো করে এনে সামনে তামাটে বনের গাত্র সহিত দণ্ডায়মান পুরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। ইফতির কোনো হেলদোল নেই। হাতে কিছু পেপার নিয়ে শক্ত মুখে দাঁড়িয়ে আছে ও। মুখ লাল হয়ে আছে, ফলে তামাটের চেহারার পুরুষকে আরও গাঢ় অন্ধকার মনে হচ্ছে। দ্বিধা অবাক চাহনিতে শুধু নিজের প্রাণপ্রিয় বন্ধুটিকে দেখছে। এই ইফতি মধুরজাকে চেনে না দ্বিধারা আরিত্রিকা। এই কি তার সেই বন্ধু যে আজ প্রায় 3টে বছর যাবৎ নিঃস্বার্থ ত্যাগ করে দ্বিধার কথা ভেবেছে সবসময়? বাবা মায়ের পরে এই বিশ্বস্ত বন্ধুটি তিধাকে সবসময় আগলে রেখেছে। বোকা তিধাকে জীবন চিনিয়েছে, উপলব্ধি করিয়েছে বাইরের জগতের নির্মম আচার আচরণ। তিধা 2 পা পিছিয়ে গেলে ওকে 10 কদম এগিয়ে দিয়ে সাহায্য করেছে ইফতি। ইফতির আর তিধার বয়সে পার্থক্য 6। তবুও 22 বছর বয়সী তিধার সাথে 28 ঊর্ধ্ব পুরুষ ইফতির বন্ধুত্বের বন্ডিংটা দারুণ। ভার্সিটিতে সদ্য পা দাও বোকাশোকা তিধার 3 বছর আগে সাক্ষাৎ হয়েছিল ইফতির সাথে। ইফতি তখন ভার্সিটির পড়াশোনা অর্ধেকের বেশি ছাড়িয়েছে। ইফতির সাথে কিভাবে বন্ধুত্ব হয়েছিল খেয়াল নেই তিধার, তবে অদ্ভুতভাবে হয়ে গিয়েছিল বলা চলে। ইফতিকে কোনোদিন তুমি আপনি কিংবা ভাইয়া সম্বোধন করেনি তিধা। প্রথম 2-1বার হয়তো করেছিল, তবে ইফতি জড়তা কাটিয়ে দিয়েছিল। সেই ভদ্র ইফতি আর এই উচ্ছৃঙ্খল অশালীন উগ্র ইফতির মধ্যে হাজার গুণ তফাৎ। এতক্ষণে নিশ্চয়ই তিধার বাড়িতে তুলকালাম কাণ্ড বেঁধেছে। বরপক্ষ হয়তো তার পরিবারকে হেনস্থা করে চলে গিয়েছে কিংবা অপেক্ষা করছে বিরক্তি সহকারে। তিধার বাবা নিশ্চয়ই ওর খোঁজ শুরু করেছে। বাবার সরল মুখটা মনে পড়তেই তড়াক করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তিধা। গাঢ় খয়েরি রঙের জামদানি শার্টের আঁচল চেপে ধরে ইফতিকে বলল, আমি যাচ্ছি, হাতে সময় নেই, যা নাটক করার পরে করিস। তিধা যাওয়ার জন্য পা বাড়াতেই ওর হাতের বাহু শক্ত করে চেপে ধরল ইফতি মটুরজা। তিধাকে সামনে এনে দাঁড় করিয়ে কঠিন গলায় বলল, নাটক ইফতি মুর্তজা করতে জানে না, নাটক জানিস তুই আর তোর বাপ। এখান থেকে সব পাও নড়বি না, মেরে মাটিতে গেড়ে রেখে দেবো একদম। ইফতি, কি শুরু করেছিস তুই? আবল তাবল বকছিস কেন? মাঝখানে আমার বাপ আসলো কোথা থেকে আবার? ওদিকে আমার জন্য সবাই অপেক্ষা করছে বোধহয়। আমি গেলেই বিয়ে পড়ানো হবে, আর তুই তোর বাপের ফার্ম হাউসে তুলে এনে আমার সাথে তামাশা করছিস। তামাশার তো সবেমাত্র শুরু জানেমান, জাস্ট দেখতে থাকো। ইফতি, তোর আচরণ ঠিক কর। এভাবে কথা বলছিস কেন আমার সাথে? কিছু খেয়েছিস? ইফতির দিকে চেয়ে সন্ধিয়ান দৃষ্টিতে কথাটা বলল তিধা। ইফতি গায়ে মাখল না, দরজার দিকে এগিয়ে গেল ও। বাইরে যাওয়ার আগে তিধার দিকে ফিরে বলল, ইফতি মুর্তজার ওয়াইফ হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার করে পরে নেই নিজেকে। ওয়েট ফর সামটাইমস। কাজে আসার পরে কোনো নাটক তামাশা করবি না, না হলে আমি জোর জবরদস্তি করবো ফিজিক্যালি, মনে রাখিস। কথাটা বলেই রুমের দরজাটা বাইরে থেকে আটকে দিল ইফতি। তিধা হচকিত হয়ে দৌড়ে গেল দরজার দিকে। দরজা ধাক্কাতে লাগলো জোরে জোরে, কিন্তু দরজা আর খুলল না। তিধা আটকা পড়ে গেল ইফতির নিয়মের বেড়াজালে। নিজেকে ভীষণ অসহায় মনে হতে লাগলো ওর। জোরে জোরে চেঁচিয়ে বলল, ইফতি, দরজাটা খোল। তোর আমার ওপর কোনো রাগ থাকলে বল প্লিজ। তুই তো সহজে রেগে যাস না, আমার ওপর তো কখনোই না। তবে হঠাৎ এমন বিহেভ কেন করছিস? আমাকে বল, তোর প্রবলেম কি? আই প্রমিস আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইফতি। আজ রুমের বাইরে পর্যন্ত পৌঁছালো কিনা জানা নেই তিধার। ক্লান্ত নিরাশ হয়ে শাড়ি চেপে ধরে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল ও। ফোনটাও জোর করে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে ইফতি। না হলে কারোর সাথে যোগাযোগ করে অন্তত এই ঝামেলা থেকে উদ্ধার পেত। না জানি ওর পরিবারের কি হাল হয়েছে বর্তমানে। সবাই ওকে নিয়ে দুশ্চিন্তা করছে নিশ্চয়। ঠোঁট কামড়ে চোখের জল ফেলতে লাগলো। মনে পড়ল ঘন্টা 2 আগের কথা। শুক্রবার, আষাঢ় মাস। বাংলা ক্যালেন্ডারের পাতায় 13 তারিখ। আজ তিধার বিয়ে। বিরাট বড় অনুষ্ঠান নয়, তবে মাঝারিভাবে অনুষ্ঠান করে বিয়েটা হচ্ছে। তার বাবা ডিআইজি তারেক ইকবাল মেয়ের বিয়েতে কোনো আয়োজনে কমতি রাখেনি। হলুদ সন্ধ্যা, মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেয়ের বিয়ে দিচ্ছেন তিনি ডাক্তার ছেলের সাথে, তার একমাত্র মেয়ের বিয়ে। বিয়ের দিন খুব সকালে তিধাকে তার কাজিন বোনেরা পার্লারে নিয়ে যায়। যদিও তারা চেয়েছিল পার্লারের মেয়েটি তিধাকে বাড়িতে এসেই সাজিয়ে দিয়ে যাক, তবে সাময়িক কিছু অসুবিধার জন্য বাড়ি থেকে আধা ঘন্টার ব্যবধানে থাকা পার্লারে যেতে হলো তিধাকে বউ সাজার জন্য। আর এই যাওয়াটাই তার ভাগ্য বদল করে দিল। কয়েক ঘন্টার মধ্যে পার্লারে থাকাকালীনই ইপ্তিকে বেশ কয়েকবার ফোন কল করেছিল তিধা। তার একমাত্র কাছের বন্ধু বলে কথা। তিধা অনুরোধ করলো ওর বিয়েতে আগের একটা অনুষ্ঠানও উপস্থিত হয়নি ইপ্তি, না হলুদে আর না মেহেন্দিতে, যদিও এর কারণ জানায়নি তিধাকে। তিধা এই নিয়ে গতদিন ওকে জেরা করেছিল বহুবার, হুমকি দিয়ে রেখেছিল বিয়েতে যেন জলদি উপস্থিত হয়। পার্লারে বসে ইপ্তিকে কল দেওয়ার পরও প্রথমে কল পায়নি তিধা। তারপর তার সাজ প্রায় কমপ্লিট হলো, কিছু অর্নামেন্টস পরানো বাকি ছিল, তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসলো ফোনে। তিধা কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠ শুনতে পেল। কণ্ঠটা তার পরিচিত। ইপ্তি তিধাকে বলল, একটু কাজ আছে, অল্প সময়ের জন্য পার্লারের বাইরে আয়, জলদি আসবি, 5 মিনিটের মধ্যে। আর হ্যাঁ, একা আসবি। বন্ধুর প্রতি সবসময় অগাধ বিশ্বাস ছিল তিধার, তাই ইপ্তির ডাক পেয়ে কাজিনদের সবাইকে রেখে কাউকে কিছু না বলে পার্লারের বাইরে বেরিয়ে এসেছিল কিছু না ভেবে। ইপ্তি দাঁড়িয়েছিল রাস্তার ওপাশে একটা প্যাডো গাড়ির পাশে। তিধা বধূ শ্বাস নিয়ে গুটি গুটি পায়ে রাস্তা পার হয়ে এগিয়ে গেল ইপ্তির কাছে। তারপর আর কিছু মনে নেই তার। হুঁশ হতে নিজেকে ইপ্তির বাবার ফার্ম হাউসে দেখল, যেখানে গত বছর ইপ্তির ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তিধার স্মৃতিচারণে বাধা পড়ল ইপ্তির দরজা খোলার শব্দে। দরজা ঘেঁষেই বসেছিল তিধা, তাই হুটহাট দরজা খোলাতে ডান হাতে চট করে আঘাত পেল ও। হালকা স্বরে আর্তনাদ করে উঠল তিধা। তার চেয়ে বেশি কষ্ট হলো এটা দেখে যে ওর এই আঘাত প্রাপ্তিতে ইপ্তির কোনো হেলদোল নেই, যেন কিচ্ছু যায় আসে না ওর। অথচ এই ইপ্তি মর্তুজা একসময় তিধার সামান্য হাতের আঙ্গুলে ব্যথা পেল রাজ্যিকে ওর অ্যাসাইনমেন্ট করে দিত। সামনের পকেটে হাত গুজে নিরদ্বিধায় দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকিয়ে তিধা মনে মনে একবার জপল, এত নিষ্ঠুর এই ইফতি, মর্তুজাকে আমি চিনি না। তিধার কথায় আঘাত পড়ল। সহসা ইপ্তে বাজখাই গলায় বলল, উঠে পর, ড্রয়িং রুমে যাবি, জাস্ট কবুলটা বলে চলে আসবি, কোনো প্রকার তামাশা যেন না হয়। আমি যাব না, আমাকে বাড়ি দিয়ে আয়, সবাই অপেক্ষা করছে আমার জন্য। বসে থেকে তার স্বরে বলল তিধা। ওঠার কোনো লক্ষ্য নেই। ইপ্তি এবার কিছুটা ঝুঁকে বলল, জোর করতে হবে দেখছি। ইপ্তির শানিত কণ্ঠের কথাটুকু শুনে চমকে উঠল তিধা। ইপ্তি তাকে জোর করবে এদিনও দেখতে হলো। তিধা কথা বলার শক্তিও প্রায় হারিয়ে ফেলেছে, শরীর অবশ হয়ে এসেছে। আচমকা হওয়া তার জীবনের এই ঘটনাগুলো মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। মেনে নিতে পারছে না প্রিয় বন্ধুর এমন বাজে আচরণ, সম্পূর্ণরূপে বদলে যাওয়া। তিধা কোনো মতে চিকন কণ্ঠস্বরে বলল, আই হেট ইউ ইফতি, আই রিয়েলি হেট ইউ। কথাগুলো বোধহয় ইপ্তির কর্ণগোচর হলো, তবে সে তোয়াক্কা করলো না মোটো। শক্ত পেশিবহুল হাতে মেঝে থেকে টেনে তুলল তিধাকে। তিধা নাছর বান্দার মতো এক জায়গায় অনড়ভাবে দাঁড়িয়ে রইল, কোনো নড়চড় নেই। এখান থেকে সে এক পাও নড়বে না বলে মনে মনে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ইপ্তিও তার থেকে দ্বিগুণ নাছরবান্দা, জেদি হয়ে উঠল। এবার সে সত্যি গায়ের জোর প্রয়োগ করলো কঠোরভাবে। তিধার শক্তিহীন নারীদেহ জোরপূর্বক উঠিয়ে নিল কোলে, বাহু দ্বারা শক্ত করে আটকে দিল ওকে। তিধার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইপ্তিকে ওর ভয়ানক এবং পাষাণ মনে হচ্ছে। অস্পষ্ট স্বরে বলল, কসম লাগে ইফতি, ছাড় প্লিজ, এমন সর্বনাশ করিস না আমার। তোর সাথে আমার কিসের শত্রুতা? আমি তোর বন্ধু, শত্রু নই। ইপ্তি হেঁটে যাচ্ছিল লম্বা বারান্দা ধরে। তিধার কথায় এবারও কোনো হেলদোল হলো না ওর, শুধু মাথাটা ঝুঁকিয়ে তিধার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, সর্বনাশের তো সবে শুরু যান, নতুন জীবন আর জাহান্নাম দেখার জন্য রেডি থাকো। আই উইল মেক ইট ফর ইউ। তিধা চমকে উঠল। জাহান্নাম? তার জীবনটা জাহান্নাম হতে চলছে? এ কেমন গোলকদাধায় পড়ল তিধা। অথচ ইপ্তির হঠাৎ কেন এমন ভয়ঙ্কর পরিবর্তন, নিষ্ঠুর আচরণ, এসবের কারণ ধারণাহীন তিধার। আজ ইপ্তির কাছ থেকে বহুভাবে জিজ্ঞাসা করো ওর এই নিষ্ঠুরতার কারণ জানতে পারেনি তিধা। শুধু এতটুকু বুঝেছে
ইপ্তি মর্তুজা ভয়াবহ কেঁপেছে, সম্পূর্ণ হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে, তার নিজ সত্তা থেকে দূরে সরে গেছে। আগের ইপ্তি মর্তুজা ছিল নম্র, ভদ্র, শান্তশিষ্ট, শালীন একটা ছেলে, আর এই ইপ্তি মর্তুজা ভয়াবহ। এক কথায় তিধার ছোটবেলায় রূপকথায় শোনা সেই নিকৃষ্ট দানব, যে শুধু ধ্বংস করতে জানে আর জানে কষ্ট দিতে। আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। তিধা যখন পার্লারের উদ্দেশ্যে বের হয়েছিল তখন আকাশ কালো ছিল। ধীরে ধীরে তা ব্ল্যাক হোলের কালো গহ্বরে নেয় কৃষ্ণ কালো বর্ণ ধারণ করেছে। ইপ্তি ওকে যে রুমে আটকে রেখেছিল সেখানকার একটা জানালা খোলা ছিল। বাইরের পরিবেশ দেখে তিধার মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে। হ্যাঁ, ওর ধারণাই ঠিক হলো। যত লম্বা বারান্দাটা পেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগোচ্ছে, ঝড়ের তাণ্ডব বাড়ছে। ইলচেগুড়ি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে পরিণত হচ্ছে। তিধার কেবলই অজানা আশঙ্কায় মনে হতে লাগলো। আজকের এই বর্ষণ যেন তার সম্মানের ধ্বংসাত্মক জীবনের আগাম বার্তা প্রদান করে চলেছে। তাকে বুঝিয়ে দিতে চাইছে প্রকৃতিও তোমার ভবিষ্যৎ কল্পনাতীত অন্ধকার জীবনের সূচনার জন্য শোক পালন করছে ত্রিধা। আমরাও তোমার দুঃখে শোকাহত। আমরা যেভাবে ধ্বংসতাণ্ডব নিয়ে নেমে এসেছি ধরণীতে, সেভাবেই তোমার প্রাণ প্রিয় বন্ধু ইফতি মর্তুজাও আজ তোমার জীবনে ধ্বংসের তাণ্ডব নিয়ে এসেছে। নতুন অধ্যায়ের জন্য তোমাকে শুভ কামনা। জাহান্নামের অনলে পুড়ে ছারখার হওয়ার জন্য আগাম স্বাগত তোমাকে। তিধার মনে হলো বাইরের ঝড় বৃষ্টির প্রকৃতির এই তাণ্ডব যেন চিৎকার করে এমন কথাই বলছে তাকে। তবে কি তিধার সাবল জীবনের ধ্বংসের শুরু সবে? ভবিষ্যৎ জীবন কি তার অন্ধকার হয়ে রবে? সবচেয়ে কাছের বন্ধুটি কি তার একমাত্র শত্রু এবং কষ্টের কারণ হয়ে দাঁড়াবে? জীবনের নতুনত্বকে সে কিভাবে গ্রহণ করবে, সাদরে নাকি দহনের অনলে পুড়ে? তিধার ধারণা নিরন্তর মিথ্যা হলো না। তার জীবনে ধ্বংসের শুরু অবশেষে হয়ে গেল। ড্রয়িং রুমে কাজের সামনে বসা অবধি ইপ্তি ওর হাতটা শক্ত করে চেপে ধরে রাখলো। তিধা হাতে চরম ব্যথা অনুভব করছিল। মনে মনে বলল, ইফতি আমাকে ব্যথা দিচ্ছে, কি নিয়তি আমার। তিধা বাড়তি কোনো কথা বলার সুযোগ পেল না। দুটো লোককে কোত্থেকে যেন ধরে এনেছে সাক্ষী রাখার জন্য। আর কাজী সাহেব, এই কজন মানুষ উপস্থিত। তিধা মনে মনে ভাবল, ইফতির বন্ধু মহলের পরিধি বিশাল। বিয়ে যদি করতেই হয় তবে তো ওদেরকে আনার কথা। আনেনি যখন, তাহলে নিশ্চয়ই ওরা ইফতির এমন কর্মকাণ্ডের কথা জানে না। তিধা জোরে জোরে নিঃশ্বাস ফেল। সে এখন এখান থেকে পালিয়ে বাঁচতে চাইছে। কোনো কি উপায় নেই এই নিষ্ঠুর গ্যারাকাল থেকে বাঁচার? ইতিমধ্যে তিধার সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। পরনের পোশাক, সাজগোজের বহর অগোছালো দেখে যে কেউ বলে দিতে পারবে মেয়েটির সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এখন তাকে দেখে কোনো নববধূ মনে হচ্ছে না। কাজী সাহেব কি বললেন তা কানে গেল না তিধার, হুঁশে নেই ও। হঠাৎই ওকে কবুল বলতে বলা হলো জোরে সোরে। তিধা নড়ে উঠল, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। চোখ এতক্ষণে জলে পরিপূর্ণ হয়ে গেছে। চোখের সামনে সবকিছু অস্পষ্ট দেখছে। ঝাপসা দৃষ্টি নিয়ে পাশে থাকা পাষাণ মানবীর দিকে তাকালো তিধা। ইপ্তির সামনের দিকে তাকিয়ে আছে শক্ত মুখে। তিধা খেয়াল করলো যে দুটো লোককে সাক্ষী হিসেবে আনা হয়েছে ওরা ফোন ক্যামেরায় ভিডিও করছে। বিয়েটা তো কোনো স্বাভাবিক পর্যায়ে হচ্ছে না, তবে এমন ভিডিও করার মানে কি? তিধার মাথায় ঢুকলো না, শুধু অনুভব করতে পারলো। পাশ থেকে ইপ্তি ওর হাতের কবজি শক্ত করে খামচে ধরে বলছে, ওয়েট করাবি না, কবুল বল। তিধা কান্নার দলা গলায় আটকে কোনো মতে বলল, আমি করব না বিয়ে, কবুল বলবো না। জোরাঝুরি করবি না আমার সাথে, ছাড় আমাকে। ইপ্তি ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, তো কি বিয়ে না করে বাসর করতে চাইছিস? ওকে, আই এম রেডি। তিধার চক্ষু যেন বিস্ফোরিত হলো এবার। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। কান দুটো ঝাঁঝা করে উঠল। অবিশ্বাস্য দৃষ্টিতে ইপ্তির চোখে চোখ রেখে তাকিয়ে রইল ও। ইপ্তির এই চাহনিতে নেই কোনো বন্ধুসুলভ আচরণ, সহমর্মিতা আর দয়া মায়া। শুধু আছে নিষ্ঠুরতা আর নির্মমতা, আর কিসে যেন প্রতিশোধের নেশায় মত্ততা। তিধা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ইপ্তির ওই নিষ্ঠুর দু চোখের দিকে। না হলে শীঘ্রই অশ্রু বিসর্জন দিতে হবে ওকে। তিধা কাট গলায় বলল,
কিসের এত রাগ তোর আমার উপর যে 3টে বছরের বন্ধুত্বকে একেবারে মন থেকে মুছে ফেললি? তাহলে কি আমি কখনোই তোর বন্ধু ছিলাম না? নাকি তুই আমার বন্ধু সেজে নাটক করার নাকি তুই আমার বন্ধু সেজে থাকার নাটক করে এসেছিস এতদিন? বল। দিদার প্রশ্নের কোনো জবাবদিহি করলো না ইপ্তি, বরং ওর কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, বনিতা বাদ দিয়ে হয় কবুল বলবি, না হয় এদের সামনে থেকে তোকে উঠিয়ে নিয়ে যাব বাসর করার জন্য। কেউ আটকাতেও আসবে না। এখন বল কোনটা করবি? দিদার বুকে সুচালো ব্যথা অনুভব হচ্ছিল, আর কথা বাড়ানোর সুযোগ পেল না ও। ইপ্তিকে উঠে দাঁড়াতে দেখে কোনো মতে অস্পষ্ট স্বরে 3বার কবুল বলে দিল ও। তারপর দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হলো তিধার। হাঁপানির সমস্যা আছে ওর। কিছুক্ষণ সেই যন্ত্রণা নিয়েই সোফায় পড়ে রইল। সামনে কি হচ্ছে না হচ্ছে কিছু খেয়াল করলো না। এভাবে কতক্ষণ কেটে গেছে জানা নেই তিধার। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। এখন বোধহয় বিকেল হবে। আসরের আজান দিয়েছে মাত্র। এইরকমই বৃষ্টির দিনগুলোতে ভার্সিটির ক্যাম্পাসে আড্ডা বসতো, হয় লেকপারে, না হয় রমিজ মামার চায়ের দোকানটাতে। ছাউনির নিচে চেয়ার পেতে বসে গল্প গুজব করতো ওরা বলতে ইপ্তির বন্ধুমহল, ইপ্তি আর তিধা। তিধার নিজের কোনো বন্ধু মহল ছিল না। ইপ্তির কাছের বন্ধু হওয়ার ইপ্তির বন্ধুমহল ওর সাথে বন্ধুর মতোই মিশত, আলাদাভাবে দেখতো না। তিধার মনে আছে শেষবার তাদের বৃষ্টি স্নান বিকালটা দারুণ কেটেছিল। এই তো 2 মাস আগের কথা। ইপ্তি তখন একটা কর্পোরেট অফিসের হেড ডিপার্টমেন্টে জব করছে, আর ফাঁকে ফাঁকে নিজের বাবার রেস্টুরেন্টের বিজনেস সামলাতে হেল্প করছে। ভার্সিটিতে সে এখন নিয়মিত আর আসে না আড্ডা দিতে, সময় হচ্ছে না ওর। কাজের প্রচুর প্রেশার, ঘুমানোর সময়টুকুও পায় না ঠিক মতো। মোট কথা ব্যস্ত জীবন পার করছে ইপ্তি। তবুও প্রতিদিন অন্তত একবার হলো নিয়ম করে তিধাকে তার নিজ থেকে ফোন করতে হবে, না হলে মহারানী রাগ করে আর 10 দিনও কথা বলবে না। তারপর সব কিছু ছেড়ে ছুড়ে ইপ্তির আসতে হবে তিধার রাগ ভাঙানোর জন্য। এমনটাই তো হয়ে আসছে আজীবনকাল। সেদিন ছিল রোববার, সকাল থেকেই তুমুল বর্ষণ। ইপ্তি আজ অফিসে যায়নি। শরীরটা বিশেষ সুবিধার নয় ওর, জ্বর জ্বর বোধ হচ্ছে। 3 মাসের কর্পোরেট জীবনের এই প্রথম ডাম্প করা হলো ওর। বাসায় কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল ও। তখনই ক্রিং ক্রিং শব্দে নড়ে উঠল ফোনটা। ইপ্তি ফোন হাতে নিয়ে দেখলো অসময়ে তিধার কল। চোখ মুখ কুচকে কল রিসিভ করলো ও। মেয়েটা নিশ্চয়ই এখন ওকে জ্বালাবে। ঠিক হলো তাই। তিধা কাট কাট গলায় জানালো, আজ যেহেতু ইপ্তি বাসায় আছে তাই ভার্সিটিতে আসতেই হবে। ইপ্তি না করার কোনো সুযোগ পেল না। তিধা হুমকি দিল সে অপেক্ষা করবে ইপ্তির জন্য। ইপ্তি যদি আজ না যায় তবেও পাকা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজবে। অগত্যা বাধ্য হয়েই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে ইপ্তিকে বের হতে হলো ভার্সিটির উদ্দেশ্যে। আজ বহুদিন পরে ভার্সিটি যাত্রা। তিধার সাথেও দেখা হবে বহুদিন পর। ভার্সিটিতে আজ লোক সমাগম কম। বৃষ্টি মাথায় নিয়ে কেউই বের হয়নি হল থেকে। বেশিরভাগ স্টুডেন্ট আসেনি আজ। যারা এসেছে মূলত আড্ডা দিতে না হয় বৃষ্টি উপভোগ করতে এসেছে। তাদের ভার্সিটি বিশাল বড়। ভার্সিটির পেছন দিকটাই লেক পার, তার সামনে ছাউনি দিয়ে বাঁধানো বসার জায়গা, ইট সিমেন্টের তৈরি লম্বা চেয়ারের সারি। তিধা ও দিকটাতেই থাকবে, ফোনে বলেছিল। যাওয়ার সময় ক্যান্টিন থেকে 2টো ক্যাপাচিনো নিয়ে ভার্সিটির পেছন দিকটায় চলে গেল ইপ্তি। আজ এদিকে লোক সমাগম নিতান্তই কম, নেই বললেই চলে। তিধা বসেছিল লেকপারের সামনের ছাউনিতে। এতক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তাই আসার পথে রমিজ মামার দোকানের ছাতাটা রেখে এসেছে ইপ্তি। তিধার কাছে কোনো ছাতা নেই, ওর ছাতাও বোধহয় দোকানেই। হাতে ছাতা বয়ে বেড়ানোটা ঝামেলার। ইপ্তি এগিয়ে গিয়ে বসলো তিধার পাশে। তিধা ওকে দেখে একটা মুখ ভেঙচি দিল। ততক্ষণে বৃষ্টির ধারা আবার তুমুল আকারে বেড়ে গেছে। লেকে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ে অদ্ভুত সুন্দর দৃশ্য সৃষ্টি করছে। যদিও এসব নতুন নয় তাদের কাছে, তবে আজ ইপ্তির বন্ধু মহল নেই। তার যে যার মতো লাইফ লিড করছে। বন্ধুরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে। বহুদিন হলো দেখা হয় না ওদের সাথে। সেদিন ইপ্তি আর তিধা পাশাপাশি বসেছিল শুধু। তিধার অনেকগুলো কথা বলার ইচ্ছে ছিল, রাগ অভিমানে পুষে রাখা সেই কথাগুলো আর বলতে পারেনি। বৃষ্টির আজলা জল মেখে সাদা শার্ট শরীরের সাথে লেপ্টে থাকা ওই পুরুষকে দেখে ইপ্তি না বুঝে শুধু তিধার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। বন্ধু হিসেবে এই কর্তব্য সবসময় পালন করেছে সে।
তিদা নিথর চোখে সেদিন তাকিয়ে শুধু দেখেছিল ইপ্তিকে, কোনো কথা বলেনি। তারপর তারপর এক পর্যায়ে ও উঠে দাঁড়ায় ছাউনি থেকে বের হয়ে চট করে। ততক্ষণে ওদের আশেপাশে আর কেউ নেই। বৃষ্টির তোর অতিরিক্ত বেড়ে যাওয়ায় জনমানবহীন হয়ে গেছে লেকপার এলাকা। দৃষ্টি সীমানা অবধি একটা কাক পক্ষীও দেখা যাচ্ছিল না। ছাউনির সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে অনবরত ভিজতে শুরু করেছিল তিধা। ইপ্তি নির্বাক চাহনিতে কঠোর দৃষ্টি রুদ্ধ করে বারংবার ছাউনির ভেতর ফিরে আসতে বলেছিল তিধাকে। তিধা একটুও গায়ে মাখল না ওর কথা। বৃষ্টি ওর সর্বাঙ্গ ছুঁয়ে দিতে লাগলো। শেষমেশ না পেরে ইপ্তিকে বের হয়ে আসতে হয়েছিল ছাউনির বাইরে। হাত মুষ্টিবদ্ধ করে ছাউনির ভেতর টেনে নিয়ে গিয়েছিল তিধাকে। তিতার ব্যাগটা পড়েছিল ছাউনির ভেতরেই। ব্যাগের ভেতর থেকে শুকনো রুমাল বের করে সযত্নে ওর মাথা মুছিয়ে দিল ইপ্তি। সেদিন ইপ্তির অজান্তে একটা চরম সর্বনাশ হয়ে গিয়েছিল। এর জন্যই তো আজীবন বিবাহ বিরোধী তিধারা হুট করে 2 মাসের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। বাবার পছন্দের পাত্রকে বিয়ে করার সিদ্ধান্ত। তাহলে নিয়তি কেন হেরফের করলো? কেন পুনরায় তিধাকে সেই একই অবস্থানে টেনে এনে ফেলল, যা সে স্বপ্নেও কল্পনা করেনি? অতীত কথন স্মরণ হতেই দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো তিধার। ইপ্তি বাইরে গিয়েছিল কাজী আর লোক দুটোর সাথে। যখন ফিরে আসলো ড্রয়িং রুম নিস্তব্ধ, ফাঁকা। তিধা সোফার এক কোণে মাথা নিচু করে হাত দুটো হাঁটুর কাছে এনে গুটিয়ে রেখে বসে আছে। ওর পা সোফার উপরে, চোখ বুজেছিল ও। দেখে বোঝা যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, হাঁপানি উঠেছে। যারা তিধাকে চেনে তারা ওর এই রোগের লক্ষণ সম্পর্কে অবগত। ইপ্তিও বোধহয় বুঝতে পারল, তবে ওর কিছু যায় আসে না। ইপ্তি এগিয়ে আসছিল তিধার দিকে, তখনই ওর ফোন বেজে উঠল। পকেট হাতে ফোন উঠিয়ে রিসিভ করে কানে তুলল ও। হ্যালো বাবা। ফোনের ওই পাশ থেকে তিধার বাবার কণ্ঠস্বর শোনা গেল। ইপ্তির চোখ মুখ শক্ত হলো, চোখের লাল রক্তবর্ণ ধারণ করলো রীতিমতো। কপালের চারপাশের শিরা ফুলে উঠল। দাঁতে দাঁত পিষে ইপ্তি বলল, হ্যাঁ। ফোনের ওপাশ থেকে তারেক ইকবাল অস্থির কণ্ঠে বললেন, ত্রিদা আমার মেয়েটা, ওর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আজ তো ওর বিয়ে ছিল, তুমি তো এলে না। এদিকে কত কিছু হয়ে যাচ্ছে, মেয়েটার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না কোথাও। ফোন সুইচড অফ, বরপক্ষে ঝামেলা করে চলে গেছে। মেয়েটাকে জায়গায় খুঁজে চলছে, কোনো হদিস নেই। তুমি কি কিছু বলতে পারো বাবা? তারেক ইকবালের কণ্ঠস্বর এলোমেলো। ইপ্তি স্বাভাবিক হাত মুষ্টিবদ্ধ করে ও স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, সোকর ডিআইজি তারেক ইকবাল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনার মেয়ে ত্রিধারা আরিত্রিকা কিছুক্ষণ আগে 3 কবুল বলে আমার বউ হয়েছে। আমার কাছেই আছে ও, চিন্তা করবেন না। ও সরি, এটাই বরং আপনার চিন্তার কারণ হওয়া উচিত। একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করছি, দেখে নেবেন। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনার বাড়াবাড়ি মানে আপনার মেয়ের সর্বনাশ। সো কাইন্ড অফ ইউ। তারেক ইকবালকে কিছু বলার সুযোগ দিল না ইপ্তি। তিধা পিটপিট চোখে তাকে ইপ্তির কার্যক্রম বোঝার চেষ্টা করছিল। ওর বাবার সাথে এমন আচরণ করলো কেন তা ও বুঝতে পারছিল না। অবশ্য এখন এসব অসম্ভব নয় বটে, যেখানে তার সাথে এরকম জঘন্য কাজ করতে পারে। ইপ্তি ধীর পায়ে এগিয়ে আসলো তিধার দিকে। তিধা মুখ হাঁটুতে লুকিয়ে বসেছিল। ইপ্তি এসে ওর পাশে ধপ করে বসে পড়ল। তিধা মাথা ওঠালো ধীরে ধীরে। পাশের সোফায় মাথা হেলান দিয়ে আদর্শ হয়ে থাকা তামাটে বনের পুরুষকে উদ্দেশ্য করে অস্পষ্ট স্বরে বলল, ইফতি, আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তিধার অপকট স্বীকারোক্তি অদ্ভুত প্রকাশে এখনও সুপ্ত বিশ্বাস রেগেছে। ইপ্তির মনে করে হয়তো এখন একটু হলেও তার জন্য সহানুভূতি আছে, অথচ তিধার এই ধারণা আরও সহজ স্বীকারোক্তি বোধহয় কাল হয়ে দাঁড়ালো ওর জন্য। সহসা আচমকা উঠে দাঁড়ালো ইপ্তি, নিস্তেজ তিধাকে টেনে দাঁড় করলো। তারপর ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো বেডরুমের দিকে। বেডরুম ছাড়িয়ে লাগোয়া মিনির সাথে নিয়ে তিধাকে দাঁড় করিয়ে দিল ইপ্তি। বাইরে তখন বর্ষণ মাত্রা ছাড়িয়েছে। দিনের বেলাতেও চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ইপ্তি বোধহয় অমানবিকতার সমস্ত পর্যায়ে ছাড়িয়ে গেছে। তিধাকে নিয়ে ছাদের মাঝ বরাবর দাঁড় করিয়ে দিল ও বলল, এর থেকে দম বন্ধকর পরিস্থিতি হতে পারে না। এটা বেটার হবে তোর জন্য।
তিধার শক্তি পাচ্ছিল না, বিস্মিত হলো না, কান্না চেপে বলল, আমার বৃষ্টিতে সমস্যা তুই জানিস, তবুও আর কত কষ্ট দিবি আমাকে? যতক্ষণ না কষ্ট পেতে পেতে মৃত্যুর সীমানা অবধি পৌঁছাবি, জীবনকে জাহান্নাম মনে না হবে ততক্ষণ। তিদার কানে ফিসফিসে কথাটা বলল ইপ্তি। তিদা হাঁটু গেড়ে বসে পড়ল। বৃষ্টি ওকে অনবরত ছুঁয়ে দিতে লাগলো। ইপ্তি নিজে ভিজল না, ভেতরের দিকে চলে আসলো। ফোন হাতে নিয়ে তিধার এমন অবস্থার কিছু ফটো তুললো বোধহয়, আর ভিডিও করলো। তিদা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো বৃষ্টির জল আর ওর চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ঠোঁটের উপর পড়া জলগুলো শুষে নিয়ে ও বলল, আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি, হায়রে নিয়তি। কতক্ষণ বৃষ্টিতে ভিজেছে খেয়াল নেই তিধার। যখন খেয়াল হলো তখন সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। ফোনে ভিডিও ওঠানোর পর ইপ্তি সেই ভেতরে গেল, আর দেখা নেই ওর। ভিজে যুবথুবু অবস্থা তিধার, ঠান্ডায় কাঁপছে অনবরত। তিধার এবার মনে হলো সাহস করে ভেতরে যাওয়াই যাক। ইপ্তির ওই রূপটা দেখতে সাহস হবে না তিধার, তবু আর কতক্ষণ থাকবে এখানে। তিধা যখন রুমের ভেতর আসলো তখন ইপ্তি ছিল না রুমে। বাইরে উকি মেরো ওকে কোথাও দেখতে পেল না তিধা, তবে সদর দরজা তালা দেওয়া ছিল বাইরে থেকে। তার মানে ইপ্তি ওকে আটকে রেখে কোথাও গেছে। ভেজা শরীরে রুমের ভেতরে থাকলে রুমের অবস্থা আর দেখতে হবে না। বাথরুমে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইল তিধা। এই পোশাক পরে কোনোভাবেই থাকা যাবে না, শুকনো পোশাক প্রয়োজন। কিন্তু কোথায় পাবে এখন? হঠাৎই মনে হলো রুমের আলমিরায় ইপ্তির পোশাক আশাক থাকতে পারে হয়তো। অফিস করে প্রায় সময়ই বাড়িতে না গিয়ে ফার্ম হাউসে সময় কাটায় ইপ্তি। এ খবর বেশ ভালো করেই জানা আছে তিধার। শাড়িটা জাপটে ধরে আবার রুমের ভেতর গেল তিধা। আলমারি খুলে পোশাক পেল কিছু, তবে সবই টি শার্ট, ট্রাউজার আর প্যান্ট। বিরক্তি দিতে চক্রান্ত শব্দ উচ্চারণ করলো তিধা। যাই হোক, কিছু করার নেই, এখন এসবই পড়তে হবে ওকে। একটা সাদা শার্ট আর ব্লু রঙের ট্রাউজার নিয়ে নিল তিধা। বাথরুমে যেয়ে ভেজা শাড়ি ব্লাউজ পাল্টে শার্ট আর ট্রাউজার পরে নিল। শাড়ি ব্লাউজ আর পেটিকোট ধুয়ে নেড়ে দিল পাশের একটা রুমে। বাড়িটা যে তিধার অপরিচিত এমনটা নয়, আগে কয়েকবার নানান অনুষ্ঠানের জন্য আসা হয়েছে। ওর শাড়ি ব্লাউজ নেড়ে দিয়ে কোমরে হাত গুজে দাঁড়িয়ে রইল তিধা। এক মনে তার বিয়ের সাজ পোশাক দেখতে লাগলো। আহারে, তার বাবা কত শখ করে মেয়ের জন্য এ শাড়ি কিনেছিলেন। ছেলের বাড়ি থেকে বিয়ের পোশাক দিল, সেটা বৌভাতের জন্য উঠিয়ে রেখেছিল তিধা। বাবার যত্ন করে দেওয়া শাড়িটাতেই বিয়ের প্রথম পর্ব সারবে বলে মন স্থির করেছিল। তার বাবার স্বপ্ন ছিল মেয়েকে নিজের দেওয়া শাড়িতে কনে রূপে দেখবে। কি হতভাগ্য, তার বাবার সেই স্বাদটুকু পূরণ হলো না। চোখের কোণে জল এসে জমল। ঠোঁট চেপে জলটুকু মুছে নিল তিধা। শব্দপণে পাশের ঘরে আসলো ও। বিছানায় গিয়ে বসতেই সাইড টেবিলের উপর নিজের ফোনটা চোখে পড়ল তিধার। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ফোনটা হাতে নিল ও ফোন চালু করলো। তারপরই হঠাৎ মনে হলো তিধার ফোনটা ইফতির জিম্মায় ছিল, তাহলে এখানে কেন ফোনটা? ইফতি রেখে গেছে নাকি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইফতি এতটা মন ভুলো হতেই পারে না। কেন জানি মনে হতে লাগলো ফোনটা ইচ্ছাকৃতভাবেই রেখে গেছে ইপ্তি, যাতে ওর হাতে পড়ে। কিন্তু কেন? তিধার মস্তিষ্ক বোধহয় বেশ সচল হলো। চেয়েছিল বাবাকে ফোন করে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করতে বলবে। তিধার বাবা ইপ্তির বাড়ির ঠিকানা জানে না, জানলে এতক্ষণে নিশ্চয়ই ওর বাড়ি থেকে তাণ্ডব ঘটিয়ে ফেলত। কিন্তু ওর বাবার যে ক্ষমতা, তাতে লোকেশন ট্র্যাক করে অন্তত মেয়েকে খুঁজে ফেলতে পারতেন তিনি। তবে সেই চেষ্টা কি করেননি? তিধা বাবাকে কল করলো না। কিছু একটা ঝামেলা আছে বলে মনে হয়েছে ওর। ফোনের কল সেটিং অপশনে চেক করে দেখলো ওর বাবার ফোন নাম্বারের সাথে অন্য একটা নাম্বারের ফরওয়ার্ডিং সিস্টেম চালু করা। তিধার আর বুঝতে বাকি রইল না ফোনটা কেন রেখে গেছে ইপ্তি। নিশ্চয়ই ওকে ফাঁদে ফেলতে চেয়েছে। বাবাকে কল দিয়ে কথা বলে ইপ্তি ধরে ফেলবে। এই অছিলাই ওকে আবারও শাস্তি দেবে হয়তো। রাগে দুঃখে শরীর কাঁপতে লাগলো তিধার। ফোনটা ঠাস করে ছুঁড়ে ফেললো বিছানায়। পরক্ষণে আবার হাতে তুলে নিল। বাবার সাথে কথা বলতে না পারুক, অন্য কারোর সাথে তো বলা যেতেই পারে, কিন্তু এখন কাকে কল করবে সে? কল লিস্ট চেক করলো তিধা। পরিবার ও আত্মীয় স্বজনদের বাইরে পরিচিতদের মধ্যে ইপ্তির বন্ধুরাই আছে, তবে বহুকাল কারোর সাথে কথা বলা হয় না। রিসেন্ট কল লিস্টের অনেক নিচে মৃত আপন নাম্বার পেল।
ভার্সিটিতে থাকাকালীন মিতু আপু ওকে খুব স্নেহ করতেন, বরং নিজের বন্ধু ইপ্তির তুলনায় একটু বেশি ভালোবাসতেন ওকে। মিতু আপুকে কল করাটাই সমীচীন মনে হলো তিধার। কয়েকবার রিং হওয়ার পরে মিতু আপু কল রিসিভ করলো। হ্যালো ত্রিধা, এতদিন পর কেমন আছিস বাচ্চা? ভালো নেই আপু, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস আছি, জামাইয়ের সাথে ঘুরতে এসেছিস সাজেকে। তা তুই ভালো নেই কেন? ইফতি আমাকে জোর করে বিয়ে করে নিয়েছে আপু। তিধার কণ্ঠস্বর কান্না ভেজা, সরাসরি স্বীকারোক্তি ওর। আচানক এমন খবর শুনে চমকে উঠল মিতু। ইপ্তি তিধাকে জোর করে বিয়ে করেছে। ইপ্তি মতুর্জা, যে কিনা বন্ধু মহলের সবচেয়ে শান্ত শিষ্ট খোশমেজাজি আর নম্র ভদ্র ছেলে। ঝামেলার বাইরে থাকতে পছন্দ করে সবসময়। সে কেন তিধাকে জোর করে বিয়ে করবে? নিজেকে সামলে নিয়ে মিতু বলল, কি হয়েছে বিস্তারিত খুলে বলতো। আর কেটে কেটে বলবি না কিন্তু। তোর একটা স্বভাব খারাপ, কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কাঁদিস। এতে আসল কথা ঠিক মতো বোঝা যায় না। স্পষ্ট বল, ঘটনা কি? তিধা কান্নাকাটি থামিয়ে ধীরে সুস্থে সব ঘটনা বলল মিতুকে। ওর কথা শুনে আশ্চর্য বনে গেল মিতু। অবাক কণ্ঠে বলল, তোর যে বিয়ে ঠিক হয়েছে তা তো ফ্রেন্ড সার্কেল কেউ জানে না। ইপ্তির সাথে মাঝে একদিন ফোনে কথা হয়েছিল, ও তো কিছুই বলেনি। আর এর মধ্যে এত কিছু ঘটে গেল। ইফতি আমাকে জানিয়েছিল তোমার কথা, তুমি নাকি নতুন বিয়ে শাদী করে ঘুরে ফিরে বেড়াচ্ছ দেশ বিদেশে। যাই হোক, এসব কথা বাদ দে, আগে বল ইপ্তি তোর সাথে এরকম একটা জঘন্য কাজ কেন করলো? ওকে আমার জানা নেই আপু, ওর এমন কাজ করার নির্দিষ্ট কোনো কারণই আমি খুঁজে পাইনি। হুট করে এমন কাণ্ড হওয়ায় আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছু বুঝে উঠতে পারছি না। না তোকে পছন্দ করে মানে? মিতুর কণ্ঠস্বরে সন্দেহ মেশানো একরাশ। তিধা হতচকিত হয়ে বলল, না আপু, কি বলো, সেরকম কিছু নয়, বিষয়টা অন্য কিছু। ও যেন কিসের প্রতিশোধ নিচ্ছে, এমন কিছু যা ওকে এতটা রাগী জেদি বানিয়ে ফেলেছে। এখন ঝামেলাটা ঠিক কোথায় তা বুঝতে পারছি না। মিতু চুপ করে ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা শোন, এই ঘটনা আগে লাস্ট কিছুদিন যাবত তোর সাথে কেমন বিহেভ করতো? লাস্ট কিছুদিন তো ওর সাথে আমার তেমন কথাই হয়নি। বিয়ের আগের অকেশনগুলোতেও আসেনি ও, আমাকে এর কারণও জানায়নি। ব্যাপারটা আমার কাছে বড় অদ্ভুত লেগেছিল। মিতু এবার বেশ চিন্তায় পড়ল। ইপ্তি আর তিধা দুজনেই তার খুব কাছের মানুষ, বন্ধু মহলে সমাদৃত। এখন কি বলা উচিত তার? তোর কথা শুনে এই ইপ্তিকে তো আমার সম্পূর্ণ অচেনা মনে হচ্ছে রে ত্রিধা। দাঁড়া, আমি সবাইকে জানাচ্ছি। মিতুকে বাধা দিয়ে তিধা বলল, না না আপু, তুমি কাউকে কিছু জানিও না এখন। আমি চাই না ইফতি সবার সামনে খারাপ হোক। যত যাই করুক, ও আমার বন্ধুত্ব ভুলে গেলেও আমি ভুলিনি। তোমাকে জানিয়েছি কারণ তুমি আমার কাছে মানুষ, সঠিক পরামর্শও দিতে পারবে। মিতু দীর্ঘশ্বাস ফেল। এই মেয়েটা আজীবনই বড্ড সহজ সরল, বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ধীর কণ্ঠে মিতু জবাব দিল, আচ্ছা বলবো না, তোর কথা রাখছি। তুই এখন ওদের ফার্ম হাউসে আছিস, তাই তো? হ্যাঁ। তোর বাবা খোঁজেনি তোকে? খুঁজেছে হয়তো, কি জানি। তবে ইফতিকে ফোন করেছিল আমার নিখোঁজ হওয়ার খবর দিতে। ও ডিরেক্ট আমার বাবাকে বলেছে আমাকে বিয়ে করে নিয়েছে। এরপর বাবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। হায় আল্লাহ, সর্বনাশ! তোর বাবা তো ডিআইজি, ইপ্তি খোঁজ পেলে গুলি করে দেবে। ওর বাড়ি তো চেনে না। না, চেনে না, তবে ফোন নাম্বার ট্র্যাক করতে পারে। একটা পরামর্শ দেই বাচ্চা, শুনবি তো আপুর কথা? বলো আপু। তুই ইপ্তির সাথেই থাক। ও যদি তোকে জোর করে রেখে দিতে চায় তবে আটকাবি না। ফিরে যাওয়ার অপশন থাকলেও ফিরবি না। ওই রকম একটা কাজ তোর সাথে কেন করলো সেটা ওর সঙ্গে থেকে ওর মুখ থেকেই বের করবি। একটু বুদ্ধি খাটালে সম্ভবত হয়ে দেখবি তোর এত সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে গেল, মানে কারোরই ভালো লাগবে না, এমনকি তুই নিজেও ভালো থাকতে পারবি না। কিন্তু সন্ত্রিদা, লাইফটা তোর, ডিসিশনও তোর। আমি শুধু পরামর্শ দিলাম বড় বোন হিসেবে, বাকিটা তোর নিজের উপর নির্ভর করবে। তোর নিজের লাইফে
অন্যর মতামতের চেয়ে তোর মতামত বেশি গুরুত্বপূর্ণ। তাই তুই নিজের মনের কথাগুলো গুরুত্ব দিবি সবার আগে। আর একটা কথা শোন, ইপ্তির সাথে বিয়ে কিন্তু হয়ে গেছে তোর। সে যেভাবেই হোক, ভালো খারাপ দুটোই কিন্তু তোর ওর সাথে জড়িয়ে আছে। মিতু কিছু একটার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো। তিতাও মোটামুটি ধরতে পেরেছে, মুখে বলল, আচ্ছা আপু আমি ভাবছি আমি ভাবছি পরে কল করব তোমাকে। ইফতি চলে আসতে পারে। তিতা কল কেটে ফোনটা আবারও সুইচ অফ করে শটান বিছানায় শুয়ে পড়ল। এখন কি করবে সে? তার বাবা যদি খোঁজ পায় তবে কি ফিরে যাবে, নাকি ইপ্তিকে আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে দেখবে? তাছাড়াও তিতা বেশিক্ষণ ভাবতে সময় নিল না, চোখ বুজে 1 2 3 গুণে ডিসিশন ফাইনাল করে নিল। মুচকি হাসলো ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইপ্তির সঙ্গেই থাকবে দ্বিধা। না, ব্যাপারটা একেবারে খারাপ নয়, হয়ে যাক লাইফটা একটু ড্রামাটিক। একটা প্রাইভেট হসপিটালে 3তলা বিল্ডিংয়ের 2nd ফ্লোরে একটা কেবিনে উপস্থিত রয়েছে ইপ্তি। কেবিনের ভেতরে একটা বেডে শুয়ে আছে একজন বৃদ্ধ লোক। ইপ্তি দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে একমনে মানুষটাকে দেখছিল। লোকটা ইপ্তিকে দেখে হাতের ইশারায় ডাক দিলেন। ইপ্তি ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। বেডের সামনের একটা চেয়ারে বসল ও বৃদ্ধ আদো ভাঙ্গা কণ্ঠে বলল, কোথায় ছিলে বাপজান? গতকাল থেকে তোমার যে কোনো খোঁজ নেই যে। একটু কাজে গিয়েছিলাম বাবা, খুবই দরকারি কাজে, তাই আমার আসতে একটু লেট হলো। এখন তোমার শরীর কেমন? বৃদ্ধার হাত ধরে কথাটা বলল ইপ্তি। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে ইপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি এখন একটু সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। দেখবে খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবে তুমি, তারপর বাড়ি ফিরে যাবে। ইপ্তি তার বাবার 2 হাত শক্ত করে চেপে ধরে বসে রইল অনেকক্ষণ। বৃদ্ধ ততক্ষণে আবার মেডিসিনের প্রভাবে ঘুমিয়ে ঢলে পড়েছে। ইপ্তি নিজের বাবার হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমার হারানো কঠোর পরিশ্রমের সম্পদ যদি তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিতে না পেরেছে, তবে আমার নাম ইফতি মুর্তজা নয়। তোমার এই অবস্থার জন্যেও যারা দায়ী তাদের রন্ধ্রে রন্ধ্রে বিষ মিশিয়ে দেব আমি, এমন বিষ যাতে মৃত্যু সমান যন্ত্রণায় ছটফট করতে হবে, না পারবে মরতে আর না পারবে ভালোভাবে বেঁচে থাকতে। ইপ্তি উঠে দাঁড়ালো। একজন নার্স এসে ইঞ্জেকশন পুশ করেছে মাত্র, স্যালাইন লাগিয়েছে। যাওয়ার সময় ইপ্তি তাকে জিজ্ঞাসা করলো, আমার মা আর বোন কোথায়? তারা তো বাসায় গেছেন কিছু জরুরি জিনিসপত্র আনতে। বলে গেছেন আপনি আসলে যেন আপনাকে কথা বলা হয়, আর আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আপনার বাবার দেখাশোনা করতে। ইপ্তি ঠোঁট কামড়ে মাথা নাড়ল, তারপর নার্সকে বলল, তারা ফিরে আসলে বলবেন কাউন্টারে বিল পে করে দিয়েছি হাফ, তাদের টেনশন করতে হবে না, বাকিটা ডিসচার্জের সময় পে করে দেওয়া হবে। আর শুনুন, তাদেরকে বলবেন আমাকে সম্ভবত কন্ট্রাক্টে পাবে না, এই ব্যাপারে যেন টেনশন না করে। আমি সঠিক সময় মতো এসে বাবাকে দেখে যাব প্রতিদিন। নার্স ইপ্তির কথায় মাথা নেড়ে সায় জানালো। ইপ্তি আর থাকলো না হসপিটালে। ঘুমন্ত বাবার কপালে একটা চুমু খেয়ে কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। তার গন্তব্য এখন ফার্ম হাউজে। ত্রিধা, এই ত্রিধার বাচ্চা, কোথায় গিয়ে মরলি? সদর দরজা খুলে ড্রয়িং রুমে বেরিয়ে সোজা বেডরুমে এসে দাঁড়িয়েছে ইপ্তি। মেজাজ চরম খারাপ হয়ে আছে ওর। গায়ের কালো জ্যাকেটটা বিছানায় সরে ফেলেছে। দ্বিধা নেই রুমে, রুমের লাগোয়া ছাদেও নেই। তাহলে গেল কোথায় ও? বিছানায় বসে গায়ের কালো টি শার্টটা খুলতে যাবে, তখনই খোলা দরজা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে এসে সামনে দাঁড়ালো শার্ট আর ট্রাউজার পরিহিত এক নারী। হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল, কণ্ঠস্বর যতটা সম্ভব নমনীয় ও মিষ্টি করে হেসে বলল, বিয়ে সবে একদিনও হয়নি, এরই মধ্যে বাচ্চা কোথা থেকে আসবে? মর্তুজা সাহেব, কমপক্ষে 2 বছর সময় লাগবে, না হয় 1.5 বছর। সরি, আমি ত্রিধার বাচ্চা নই। দিদার কণ্ঠ শুনে মাথা উঠে ওকে একবার পরখ করে নিল ইপ্তি। তারপরেই লাফিয়ে নেমে এলো বিছানা থেকে। দিদার মুখোমুখি দাঁড়িয়ে ওর হাতের বাহু খামচে ধরে খেকিয়ে বলল, তুই আমার শার্ট আর ট্রাউজার পরেছিস কেন? কোন সাহসে? তোর বাপের টাকায় কেনা এগুলো? লিসেন, আমার না তোর বাপের মতো অত হারাম টাকা পয়সায় নেই, নিজ পরিশ্রমে ইনকাম করে কেনাকাটা করি, তাই ফাও আমার জিনিসে ছুঁয়ে নষ্ট করবি না। যা এক্ষুনি খুলে আয় আমার শার্ট আর ট্রাউজার।
তিথা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল ইপ্তির সাথে, কিন্তু ইপ্তির কথা শুনে ও স্তব্ধ হলো। বাপের হারাম টাকা মানে? আমার বাবার ইনকাম হারাম? আমার বাবা একজন ভীষণ সৎ আর সরল মানুষ। তার মতো সরল মনের মানুষ খুব কমই দেখা যায়। তাহলে বাবার সম্পর্কে এরকম একটা অপবাদ কেন দিলি ইফতি? তিথার কান্না আসলো কথাগুলো ভেবে। ঠোঁটে ঠোঁট কামড়ে ইপ্তির দিকে ঠোঁট কামড়ে ইপ্তির দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ও। ইপ্তি এখনো রুক্ষ, ভীষণ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তিতা গিয়ে ইপ্তির পাশ ঘেঁষে বসলো, ওর কাঁধে হাত রেখে বলল, আমাদের ফ্রেন্ডশিপ কি ভুলে গেছিস তুই? ক্রোধে এতটা অন্ধ হয়ে গেলি? ইপ্তি ঝটকা মেরে তিতার হাত সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। তিতার চুল আটকানো ছিল ক্লিপ দিয়ে। আচানক ওর দিকে সোজাসুজি ফিরে বসে পেছনে চুলের ক্লিপ খুলে নিল ইপ্তি। তিতার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল পিঠের উপরে। তিতার চুলের পেছন দিকটাই শক্তভাবে মোট করে ধরল ইপ্তি। তিতা ব্যথায় কুকিয়ে উঠল। ইপ্তির কঠোর সম্মিশ্রণ মুখের দিকে একধানে তাকিয়ে রইল। ওর এলোমেলো ঘন নিঃশ্বাস অনবরত পড়তে লাগলো ইপ্তির উন্মুক্ত কাঁধে। মনে মনে নিজেকে বলল, ভূত। অথচ এখন আমি পুরোপুরিভাবে অনুভূতি শূন্য, যেই অনুভূতির নিকট হতে পালাতে চাইছিলাম অহর্নিশ। ইপ্তি বোধহয় তিধার মনের কথা শুনতে পেল না। এক হাত তিধার চুলে শক্ত করে চেপে ধরে অপর হাতে সাইড টেবিলে পড়ে থাকা তিধার সেলফোনটা তুলে নিল। ফোন চালু করে তিধার হাতে তুলে দিয়ে বলল, এখন তোর বাপকে ফোন করবি আর বলবি আমি তোকে টর্চার করছি। আমার সঙ্গে একসাথে থাকা তোর পক্ষে সম্ভব না, বুঝেছিস? ইপ্তির কর্মকাণ্ড কিছুই বোধগম্য হচ্ছে না তিধার। ওর এই নিষ্ঠুর চাহনি আর চেহারার মধ্যে পুরনো সেই স্বাভাবিকতা খোঁজার বৃথা চেষ্টা করলো, কিন্তু খুঁজে পেল না। আচানক একটা ভাবনাতীত কাজ করে ফেল তিধা। ফ্লোর থেকে পা উঠিয়ে বিছানার উপর তুলে ইপ্তির কোলে মাথা রেখে শুয়ে পড়ল ও। পায়ের কাছে কম্বল রাখা ছিল, সেটা টেনে গায়ের উপর দিল। ইপ্তি হতভম্ব হয়ে গেল তিধার এমন কাজে। তিধা শক্ত করে ইপ্তির এক হাত জড়িয়ে ধরল, ঘুম ধরানো কণ্ঠে বলল, তুই তো আমাকে কোনো টর্চার করিসনি, তুই তো আমাকে কোনো টর্চার করছিস না, তাই আমি বাবাকে কলও করতে পারবো না। আমি এখন ঘুমাচ্ছি, প্লিজ একটু শান্তিতে ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না। কথাটা বলেই ঘুমের রাজ্যে হারালো তিধা। ইপ্তি তটস্থ হয়ে রুক্ষ স্বরে ওকে ডাকতে শুরু করলো, ত্রিধা, এই ত্রিধার বাচ্চা, ওঠ। রাত যখন আড়াইটার কাটা পেরোলো দেয়াল ঘড়িতে, তখন আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল তিধা। প্রথমে বুঝতে পারল না কেমন পরিস্থিতিতে আছে ও। যখন বোধগম্য হলো তড়াক করে উঠে বসলো তিধা। পুরো রুম অন্ধকার, সবগুলো লাইট অফ করা। তিধা নিজেকে শক্তপোক্ত কিছুর ওপর আবিষ্কার করলো, তবে কি তা ঠাউর করতে পারছে না ও। অন্ধকারে হাঁটতে বেডসাইড ল্যাম্প অন করলো তিধা। ল্যাম্পের আলোয় দেখলো বিছানায় ও আর ইপ্তি একসঙ্গে। ইপ্তি খালি গায়ে একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তিধা একটা হাত ইপ্তির হাতের মুঠোয়, তার মানে কম্বলের ভেতর ইপ্তির সঙ্গে ছিল তিধা। আবছা আলোয় দেয়াল ঘড়িতে সময় দেখে নিল ও। এই মধ্যরাতে ঘুম ভাঙার কোনো মানেই না। নিজ বাড়িতে থাকলে এখন ড্রয়িং রুমে বসে টিভি দেখে সময় কাটাতো ও, না হয় ল্যাপটপে হরর মুভি দেখতো। তিধা বিচলিত হলো। নিজের সাথে ঘটে চলা একের পর এক এই ঘটনাগুলো মস্তিষ্কে বোধগম্য হতে বেশ সময় নিচ্ছে। ঘুম এখন আবার হবে বলে মনে হচ্ছে না। এখন কি করবে? ইপ্তিকে ডাক দিবে, একটু বিরক্ত করবে, তারপর হয়তো বিরক্ত হয়ে ওকে ধমক দেবে ইপ্তি। ভাবতে বেশিক্ষণ সময় নিল না তিধা। ইপ্তির হাতের জিম করা বাহু ধরে ঠেলতে লাগলো আস্তে ধীরে। ইপ্তির ঘুম ভেঙে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই। এই মধ্যরাতে তিধাকে না ঘুমিয়ে উঠে বসে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল ইপ্তির। তিধা ঘুমু ঘুমু কণ্ঠে পিপি করে ইপ্তিকে ঠেলে বলল, আমি বাড়ি যাব এখন, এখানে আমার ঘুম হচ্ছে না। ইপ্তির কোনো হেলদোল নেই। আবচালোয় ওর মুখ ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে তিধার স্পষ্ট মনে হচ্ছে ওর দিকে একধানে তাকিয়ে আছে ইপ্তি। তিধার ফোনটা সাইড টেবিল থেকে উঠিয়ে নিল ইপ্তি। পুনরায় ফোন অন করে তিধার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর বাপকে কল কর, বলবি আমি তোকে মারধর করছি, তুই ঘুমাতেও পারছিস না ঠিক মতো, তাই তোকে যেন যত দ্রুত সম্ভব এখান থেকে এসে নিয়ে যায়। ইপ্তির কথা শুনে অবাক হলো তিধা। আসলে ও চাইটা কি? যদি বাড়ি পাঠিয়ে দেওয়ার ইচ্ছে থাকে
তবে জোর করে তুলে এনে বিয়ে করেছে কেন? ইপ্তির সাথে যত কথা বলছি তত যেন মস্তিষ্কে প্যাঁচ লেগে যাচ্ছে তিধার। ইতিমধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর, তবুও দমে গেল না। ইপ্তির কাজ ঘেঁষে বসলো তিধা, ওর গালে ঠান্ডা হাতের স্পর্শ ছুঁয়ে বলল, তুই কি চাস বলতো আমাকে? আমার উপর কোনো ইন্টারেস্ট আছে নাকি নেই? ইদানিং কি লাল পানি খাওয়া শুরু করেছিস নাকি? তিধার কথায় তেতে উঠল ইপ্তি। ওর দুহাত নিজের শক্তপোক্ত দুই বাহুতে পেঁচিয়ে বলল, লিসেন, তোর প্রতি আমার টোটালি কোনো ইন্টারেস্ট নেই। ইউ আর এ সিলি গার্ল। আমি তোকে চিনি না। কে তুই? হু আর ইউ? তোর বাবার সাথে আমার ছোট্ট কিছু হিসাব নিকাশ আছে, সেগুলো ক্লিয়ার হয়ে গেলেই এই জাহান্নাম থেকে তোকে মুক্তি দিয়ে দেব। স্রেফ তোর বাবাকে কল করে যা বলতে বলেছি তাই বলবি, তারপর বাকিটা আমি সামনে নেব। তিধার মনটা বিষিয়ে গেল ইপ্তির এমন তিরক কথা শুনে। ও বোধহয় ভিন্ন কথা ভিন্ন আচরণ আশা করেছিল ইপ্তির নিকট হতে, তবে ইপ্তির আচরণ আবার ওকে ভুল প্রমাণিত করলো। মনে মনে তিধা ভাবল, সবসময় একটু বেশি আশা করে ফেলি আমি। আসঙ্গ স্পৃহা আমাকে নিরাশ করে চলেছে অহর্নিশ। কপালের কৃপায় এই ব্যাটার সাথে শেষমেশ গাঁটটা পড়ে গেলাম। রসকসহীন কাঠখোট্টা বদমাস একটা। তোর জীবন তেজপাতারে ত্রিধা। যেই অনুভূতির নিকট হতে পালিয়ে বাঁচতে চেয়েছিলি, আজ সেই অনুভূতি তোকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে নাগপাশের বাঁধনে। বিষাক্ত, কতটা বিষাক্ত লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না। একরাশ রাগ ক্ষুব্ধতা মিশিয়ে ইপ্তির বলা কথাগুলো আর আচরণগুলো তিধাকে ধীরে ধীরে তিধারের গোলকে হারিয়ে দিচ্ছে। তিধার শেষ এতটুকু আশা ছিল ইপ্তি হয়তো ওর সাথে স্বাভাবিক হতে পারবে, নিজের রাগ জেদ অহংকারকে নিয়ন্ত্রণ করে পুনরায় সে কাছের বন্ধুটি হয়ে উঠবে। তবে তিধার সমস্ত আশা ভরসা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওর, জগতের নিয়ম নীতিকে ভয়াবহ মনে হচ্ছে। হয়তো চাইলেই সে এই নিয়ম নীতির বিরুদ্ধ হয়ে ফিরে যেতে পারে, আপন নিরে নিজেকে ইপ্তির নিকট হতে দূরে রাখতে পারে। তবে এতে ফলাফল কি দাঁড়াবে? নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলতে হবে সারা জীবনের জন্য। মা বাবার পরে দ্বিতীয় এই একজনের উপরে সর্বভরসা আকাঙ্ক্ষা সবকিছু। এই একজনকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়, ভরসা করা যায়। সেই ভরসার স্থল হারিয়ে যাবে, ভালোবাসার কুটির নড়বড়ে হয়ে যাবে। দোষ না করো, এত বড় নিষ্ঠুর শাস্তি কি প্রাপ্য? কেন এমন ছলনা করলো? বন্ধুকে বন্ধু রূপেই তো রাখতে চেয়েছিল তিধা, সেজন্যই তো জীবনের এত বড় একটা সিদ্ধান্ত মুহূর্তে নিয়ে ফেলেছিল সে। অপর পুরুষটিকে বিয়ে করার সিদ্ধান্ত, বন্ধুত্ব থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত। ছোটবেলায় তিধার মা বলতেন, দূরত্ব গুরুত্ব বাড়ায়, সম্পর্ককে মজবুত করে, আর নিকটতা শুধুমাত্র যন্ত্রণাদায়ক হয়। এজন্যই দূরত্ব বাড়িয়ে একটি সুন্দর সম্পর্ককে সুন্দরের সংজ্ঞায়িত অবস্থানেই রাখতে চেয়েছিল তিধা। নিকটস্থের যন্ত্রণা থেকে দূরে সরতে চেয়েছিল, অথচ নিয়তির গ্যারাকলে পড়ে সেই নিকটস্থের নিষ্ঠুর বেদনা সহন করে নিতে হচ্ছে তাকে। ইপ্তি ততক্ষণে উঠে সাইড টেবিলের ডয় থেকে এক বক্স সিগারেট বের করছে। লাইটারও ছিল ডয়ারে। বিছানার উপর বসে লাইটার জেলে সিগারেট ধরল ইপ্তি। সিগারেটের উল্কা আর ধোঁয়া কিছু মুহূর্তের মধ্যেই ঘরে ফিরে গেল। তিধার দম বন্ধকর পরিস্থিতি হলো। এমনিতেই হাঁপানি ভয়াবহ সমস্যা, তার উপর সিগারেটের ধোঁয়া এবং গন্ধ তিধার জন্য আজীবন অসহ্যকর। জীবনে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না ও। তিধা জানতো ইপ্তি মাঝে মধ্যে সিগারেট খায়, মাসের মধ্যে 4-5 দিন, কিন্তু কখনো ওকে সামনাসামনি সিগারেট খেতে দেখেনি। অর্থাৎ তিধার সামনে কখনো সিগারেট ধরেওনি ইপ্তি। সেই পুরুষ এখন নির্দ্বিধায় সিগারেটের ধোঁয়া ফুঁকছে তিধার সামনে বসে। ইপ্তি জানে সিগারেটের ধোঁয়ায় তিধার হাঁপানি উঠবে, তবুও জেনে শুনে এরকম করছে। কতটা নিষ্ঠুর! তিধা নাক মুখ চেপে ধরে কোনো মতে শ্বাস টেনে বলল, ইফতি, তুই তো ব্যালকনিতে গিয়েও সিগারেট খেতে পারতিস। আমার কষ্ট হচ্ছে, প্লিজ ওটা নিভিয়ে ফেল। বিছানার অপর কোণে অনেকটা দূরত্ব বজায় রেখে কথাগুলো বলে শ্বাস টানার চেষ্টা করল তিধা। পূর্ণ রুম ইতিমধ্যে সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন। ইপ্তি ডিম লাইটের মোহনীয় আলোয় ঠোঁটের কোণে সিগারেট রেখে একবার তীক্ষ্ণ অদ্ভুত দৃষ্টিতে পরখ করে নিল। তার থেকে
তার থেকে হাত চারেক দূরত্ব বজায় রেখে বসা মেয়েটার দিকে। এই দৃষ্টি ভাষাহীন, নিথর। তিধার অবস্থা খারাপের পর্যায়ে। এমনিতেও রাতে বৃষ্টিতে ভিজতে হয়েছে, তার উপর আবার এখন এই হাঁপানি ওঠার জন্য টনিক। তিধা নিজের শরীরের অসহ্য অনুভূতি টের পাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি জ্বর এলো। শরীরে বিষ ব্যথা তৈরি হচ্ছে ধীরে ধীরে। ওর এমন অবস্থায় ইপ্তি কর্মকাণ্ডের কোনো পরিবর্তন ঘটল না, বরং তিধার আরও কাছে এগিয়ে আসলো ও। তিধার বাহু ঘেঁষে বসে ওর উড়োর ওপর এক হাত রেখে সিগারেট টানতে লাগলো ইপ্তি। সমস্ত কালো ধোঁয়া তিধার মুখের উপর ছাড়তে লাগলো। তিধার দম বন্ধ হয়ে আসছে। বিশ্রী অনুভূতিতে শরীর মন বিষিয়ে উঠছে। ইপ্তি ওর কাছাকাছি বসে আছে শুধুমাত্র ওকে কষ্ট দেওয়ার জন্য। ব্যাপারটা হজম করে নিতে কষ্ট হচ্ছে তিধার। বুকে হাঁপড়ের মতো নিঃশ্বাস ওঠানামা করছে, কষ্ট হচ্ছে শ্বাস ভেতর টেনে নিতে। তিধা বুকে হাত রেখে কোনো মতে শ্বাস টেনে টেনে বলল, ইফতি, ইনহেলার প্রয়োজন, প্লিজ স্টপ দিস। তিধার কথা কানে গেলেও ইপ্তির কোনো প্রতিক্রিয়া হলো না, যেন একটা নিষ্ঠুর পাথরে পরিণত হয়েছে ও। যে পাথরের বুকে ফুল ফোটে না কাশ্মীর কালো। প্রিয়জনকে কষ্ট দিতে পিছুপা হয় না যে। হঠাৎই একটা অবাঞ্ছনীয় কাজ করে ফেল তিধা। বুকে এক হাত চেপে রেখে অপর হাতের দ্বারা ইপ্তির ঠোঁটে আঙ্গুলে ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট টেনে ফেলে দিল রুমের এক কোণে ফাঁকা একটা স্থানে। পরপরই সবচেয়ে ভয়ানক কাজটা ঘটল। তিধার ওষ্ঠদ্বয় ইপ্তির ঠোঁটে লেগে আছে। তিধার ওষ্ঠদ্বয় ইপ্তির ঠোঁটে লেপটে আছে। ওর চোখের কোণে অশ্রুকণা বিচরণ করছে। তিধা দুই হাত ইপ্তির গলায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এক হাতের খামচিও বসে গেছে উন্মুক্ত ঘাড়ে। অতকীর্ত এমন কাজে স্তরিত হয়ে গেছে ইপ্তি। হাত দুটো শক্তভাবে মুঠো করে নিল। বিছানায় দুই পাশে আটকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কোনো মারাত্মক অঘটন যেন না ঘটিয়ে ফেলে সেই সেন্সটুকুর জন্য শানিত মস্তিষ্কের দ্বারা নিজেকে বাধা দিচ্ছে। ততক্ষণে তিধার শরীর উষ্ণতা ওর শীতল শরীরে ছেয়ে গেছে। মুহূর্তের মধ্যেই তিধা গা ছেড়ে দিল ইপ্তির বুকের উপর। মেয়েটার কি জ্বর এলো নাকি? তিধাকে বিছানায় শুইয়ে দিল ইপ্তি। একটা নরম বালিশের উপর ওর ডান হাতটা আলতো করে রেখে বাঁ পাশে বসলো। তিধা তখন বেশ জোরে সোরে নিঃশ্বাস নিচ্ছে। ওকে নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হয়। এখন এই মাঝরাতে ইনহেলার কোথায় পাবে ইপ্তি? দুশ্চিন্তায় পড়ল ও। ওর রুমালটা বের করে ওয়াশরুম থেকে ভিজিয়ে নিয়ে আসলো। তিধা তখন আদৌ বেহুশের মতো পড়ে আছে। শ্বাস আগের মতোই ওঠানামা করছে। তিধার কপালে জলপট্টি লাগিয়ে দিল ইপ্তি। তিধা একটু নড়ছে উঠতেই ওর বাহাত শক্ত করে চেপে ধরল। মাথায় আলতো করে আরেক হাত রেখে বলল, তোর বাপের কুকর্মের জন্য আজ তোর এই দশা ত্রিধা। নয়তো তুইও জানিস মা বোনের পরে অন্যান্য মেয়েদের ক্ষেত্রে তোকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতাম। তোর বাপের নিকৃষ্ট কাজের মূল্য তোকে চুকাতে হচ্ছে। বিলিভ মি, তোকে কষ্ট দিয়ে আমি একটু কষ্ট পাচ্ছি না। তুই ভাবতেও পারবি না তোর ক্ষেত্রে এতটা নিষ্ঠুর হব তোর সহ্য হবে না। যতদিন না তোর বাপের কুকর্মের প্রায়শ্চিত্ত হবে, একটা চূড়ান্ত সিদ্ধান্তে সে পৌঁছাবে, ততদিন তোর নিস্তার নেই। এই বিয়ের মাধ্যমে তোর আর আমার সম্পর্কের শুরু না, বরং শেষের সূচনা হলো। ইফ ইউ হেট মি, আই ডোন্ট কেয়ার। ইপ্তি উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। ওয়ালেটটা নিতে ভুলল না। ফোন স্ক্রিনে একবার সময়টা দেখে নিল। একটা বেজে গেছে প্রায়। আবারও তিধার কাছে এগিয়ে গেল ইপ্তি। ওর হাতে হাত ছুঁয়ে তাপমাত্রা পরখ করে নিল। এখানে অস্বাভাবিক রয়েছে শরীরের তাপমাত্রা। তিধার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে এলোমেলো চুলগুলো পেছনে সরিয়ে দিল। ফিসফিস করে বলল, সাবধানে থাকিস, উঠে বসবি না, আমি যাব আর আসবো। ইপ্তি রুম থেকে বেরিয়ে যেতে তিধা বহু কষ্টে টিপ টিপ করে চোখ মেলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। আদোকলা দরজার দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আমার কষ্টের যখন পরোয়াই করিস না, তাহলে এত কেয়ার কেন? আমি তোকে ঘৃণা করি না, শুধু বুঝতে চাই তোকে। বাসা থেকে কিছুটা দূরে ফার্মেসি দোকানপাট এখনো বেশ কিছু খোলা রয়েছে। সড়কের দুই পাশে কয়েকটা ল্যাম্পপোস্টে বাতি জ্বলছে। হঠাৎ ইপ্তির ফোন বেজে উঠল।
হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল ইপ্তি। পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে ভেতরের ক্রোধটাকে ধৈর্যের সাথে দমন করে নিল। কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন গড়গড় করে বলতে লাগলো, তুমি এসব কি শুরু করছো? আমি তো বলছি তোমার সমস্যার সমাধান করে দেব। আমার অন্যায় অস্বীকার করছি। তোমাদের যা নিয়েছি সব কিছু ফিরে দেব। তাও এখনও ওকে ফিরে দেওয়া হলো না। গোটা একটা দিন তো কেটে গেল। ইপ্তি শান্ত স্বরে বলল, এতটুকুতে যদি শান্ত হতাম তবে তবে অবশ্যই এখনো অবধি আমার কাছে রেখে দিতাম না, তাই না? ও আপনার কাছে ফিরবে না যতদিন না আপনার পদত্যাগ পত্রটা দেখছি। এ কথা আপনাকে দুপুরেও বলেছি, ভুলে গেলে চলবে? আপনার জান কিন্তু আমার হাতে, আর আপনি জানেন ক্ষমতার জোরেও ওকে ফিরিয়ে নিতে পারবেন না। আপনার রেপুটেশন আমার হাতে, এলাকায় জানাজানি তো এরই মধ্যে হয়ে গেছে, তাই না? এসব করো না বাবা। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো... ভালো তো আপনাকেও ভাবতাম আমি, কিন্তু আপনি যে কি জিনিস তা আপনার কলিজার টুকরা এখনও জানতে পারিনি। এতগুলো বছর যাবৎ হারাম খাইয়েছেন ওকে। বেশি বাড়াবাড়ি করবেন, সব ফাঁস হয়ে যাবে কিন্তু। ফোনে ওপাশ থেকে অধিক কণ্ঠস্বর শোনা গেল, আমার এত বছরের ক্যারিয়ার শেষ করতে পারবো না। আমি তো জানতাম না যে তোমার জন্মদাতা আর সম্পদগুলো তার, মানে তোমাদের। জানলে কখনোই পরিচিত মানুষের সাথে এমন করতাম না, বলো? পরিচিতদের সাথে না করলেও কাউকে ছাড় দেন না আপনি। আপনাকে আমার চেনা হয়ে গেছে। ক্ষমতার নেশায় অন্ধ এক লোক, ক্ষমতা না ছাড়তে পারলে ওকে ভুলে যান। রাখছি। ইপ্তি ফোন কেটে দিল। ক্রোধে মাথা চিনচিনে ব্যথা করছে ওর। হাতের তালু মুঠ করে রাগ নিয়ন্ত্রণ করে নিল। চোখ মুখ স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে গেল। ফার্মেসি তখন বন্ধ করার পায়তারা করছে মালিক। ইপ্তি দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটকে দিল। সমস্যার কথা জানাতেই প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গেল। টাকা পরিশোধ করে গেস্ট হাউসের পথে হাঁটা তুল ইপ্তি। চায়ের দোকানের পাট তখনও খোলা রয়েছে। গুটি কতক মানুষের উপস্থিতি সেখানে। ইপ্তি চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানদারকে বলল একটা গলিপ সিগারেট দিতে। সিগারেট হাতে নিয়ে পকেটের লাইটার বের করে সিগারেট জ্বালিয়ে মুখে নিয়ে এক ফুঁক দিল ইপ্তি। পরমুহূর্তে আজ রাতের কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষপটে ভেসে উঠল ওর। দিদার কথা মনে পড়তেই অবদ্ধভাবে মাত্র সদ্য জ্বলন্ত আস্ত সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে জুতোর তলে পিষে ফেল ইপ্তি। কি করছি আমি? কি হচ্ছে এসব? এমন অস্থির লাগছে কেন? বুকে চিনচিন ব্যথা হচ্ছে কেন ওর জন্য? ও শিট! কন্ট্রোল ইফতি, কন্ট্রোল। পাশের একটা দেওয়ালে হাতের মুষ্টি শক্ত করে ঠুকে দিল ও। এত জোরে ছিল যে সামনে ছিল গেছে। ইপ্তি পরোয়া করলো না, দ্রুত পা চালিয়ে হাঁটা দিল। তিধা মাথা ব্যথায় ঘুমোতে পায়নি। ইপ্তি গিয়েছে 20 মিনিটের বেশি হয়ে গেছে। তিধা ওর জন্যই অপেক্ষা করে দরজার দিকে তাকিয়ে আছে। জলপট্টি একপাশে রাখা। জ্বর হালকা নেমেছে, কিন্তু চেষ্টা করেও কোনোভাবে ঘুম হচ্ছে না। ইপ্তি আসতেই তিধা নড়ে চড়ে ঠিকঠাক হয়ে বসলো। কম্বল গায়ে টেনে নিল গলা পর্যন্ত। ওকে দেখে কিছুক্ষণ আগের ঘটানো নিজের নির্বোধ লজ্জাজনক কাজের জন্য মনে পড়ল। হঠাৎ কেন করেছিল ওই রকম? নিজের কাজের প্রশ্নে রেখেছে ও। বিছানায় বসে হাতের প্যাকেটটা খুলে ইনহেলার তিধার হাতে পরিয়ে দিল তিধা কি করবে বুঝতে না পেরে ওর বোবাদের মতো ইপ্তির চোখের দিকে তাকিয়ে রইল। ইপ্তি বলল, টান। হুম। ইনহেলার টান। তিধাকে ধমক দিয়ে কথাটা বলল ইপ্তি। তিধা হতচকিত হয়ে ইনহেলার টানতে ব্যস্ত হলো। ইনভি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরকম সেন্না একটা বাপের ঘরে এরকম নির্বোধ হাবলা একটা মেয়ের জন্ম যে কিভাবে হয় তাই বুঝে উঠতে পারছি না। ইপ্তি উঠে গিয়ে গেঞ্জি খুলে আসলো। তিধা একবার তাকিয়ে মুখ নুইয়ে রাখলো। ইপ্তি হাত মুখ ধুয়ে আসলো। তিধাকে এভাবে দেখে জিজ্ঞেস করলো, কি হলো? কি সমস্যা? কি? তিধা না বুঝে পাল্টা প্রশ্ন করলো। ইপ্তি জবাবে বলল, মুখ নুয়ে রেখেছিস কেন? নতুন বউয়ের ফিল নিতে চাচ্ছিস? তিধা ওকে মনে মনে বেশ কিছু গালি দিয়ে ধুয়ে ফেলো। মুখে বলল, না, এমনি। না বল, কিছু তো একটা হয়েছেই। আমাকে সহ্য হচ্ছে না। ইপ্তি নাছোড় বান্দা, জোর জবরদস্তি করতে হলো।
তোর কি ন্যূনতম লজ্জা শরম নেই? আমি একটা মেয়ে মানুষ এখানে বসে আছি আর তুই গেঞ্জি খুলে এসে খালি গায়ে বসে পড়েছিস। জোর জবরদস্তি করতে লাগলো। দিদা কিছুটা দ্বিধাদ্বয় নিয়ে কথাটা বলল। ওর কথা শুনে ইপ্তি মুখ কুচকে এমন একটা ভাব করলো যেন কেউ তেতো কিছু খাইয়ে দিয়েছে জোর করে। স্যার, এমন একটা ভাব করছিস যেন এর আগে কখনো আমাকে খালি গায়ে দেখিসনি। নাটকবাজ বাপের মতোই। কেন তখন ঠোঁটে চুমু খাওয়ার সময় তোর লজ্জা কি মরে গেছিল নাকি? আমার কথা না হয় বাদ দিলাম, আমি পুরুষ মানুষ, লজ্জা শরম বরাবরই কম। তা তুই মেয়ে হয়েও তোর লজ্জা কোথায় ছিল? ঘুমটার আড়ালে? এরপর আর এরকম কিছু করলে কানের নিচে এমন একটা দেব না, বাপের নাম ভুলে যাবি।